আমার ইচ্ছে আমি ছেলেকে দেখে শুনে বিয়ে করাবো। তোমার কোনো আপত্তি আছে? জি। কি? বনু আর ভাইয়া দুজন দুজনকে ভালোবাসে, সেখানে অন্য কাউকে দেখার প্রশ্নই আসে না। তাছাড়া আপনি ভাইয়ের জন্য অন্য কোনো মেয়ে দেখলেও বিশেষ কোনো লাভ হবে না, কারণ ভাইয়া আমার বোন ছাড়া কারো দিকে তাকিয়েও দেখবে না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তানভীর, তুমি কি জানো না খানবাড়িতে প্রেম নিষিদ্ধ? প্রেম নিষিদ্ধ বলেই ভাইয়া বনুর সাথে প্রেম করার চিন্তাও করেনি, সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি চান না ভাইয়া ভালো থাকুক? হ্যাঁ চাই, কিন্তু আমার নিয়ম নীতি ভেঙে নয়। তানভীর রাগে ফোঁস করে বলে ফেলল, কোন নিয়ম নীতি ভাঙার কথা বলছেন? যেই নিয়ম নীতি সন্তানের সুখ খুশি সহ্য করতে পারে না, সেই নিয়ম নীতি চিরতরে ভেঙে দেওয়া উচিত। আপনাদের নিয়ম নীতি কি সন্তানের জীবনের থেকেও বেশি দামি? মানে? তানভীর চুপ হয়ে গেছে। আলী আহমদ খান পুনরায় বললেন, কি বলতে চাচ্ছ? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে না পেলে ভাইয়া সুইসাইড করবে। আলী আহমদ খান বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন। কি বলতে চাচ্ছ? রাকিব শীতল কণ্ঠে বলল, জি আঙ্কেল, আর বিষয়টা এখন মজার জায়গাতেই নেই। আবিরের সাথে আমি পার্সোনালি অনেকবার কথা বলেছি, তার ঘুরে ফিরে এই এক কথাই। প্রায় 30 মিনিটের মতো তানভীর, রাসেল, রাকিব আর আলী আহমদ খানের আলাপচারিতা চলল। একদম শেষ পর্যায়ে আলী আহমদ খান শর্ত সাপেক্ষে আবিরদের সম্পর্কটা মোটামুটি ভাবে মেনে নিয়েছেন। রাকিবদের বিদায় দিয়ে তানভীরের সাথে আরও প্রায় 40 মিনিটের মতো কথা বলেছেন। সেখানে বসেই আবিরকে রাজশাহী পাঠানোর পরিকল্পনা করেন। আবিরকে একেবারে বাসে উঠিয়ে তারপর মাহমুদা খানের সাথে দেখা করতে যান। ওনার সাথে আলোচনা শেষ করে আলী আহমদ খান বাসায় ফিরে সরাসরি মেঘের রুমে যান। মেঘ তখন বিছানায় বসে বসে আবিরের দেয়া আংটিটা দেখছিল আর আনমনে কত কি ভাবছিল। হঠাৎ আলী আহমদ খান রুমে ঢুকতেই মেঘ থতমত খেতে হাত পেছনে লুকানোর চেষ্টা করলো, কিন্তু আলী আহমদ খানের হুঙ্কারে সঙ্গে সঙ্গে হাত সামনে এনে আংটি দেখাতে বাধ্য হলো। আলী আহমদ খান গুরুভার কণ্ঠে জিজ্ঞেস করলেন, হোয়াট? তুমি আবিরকে ভালোবাসো? মেঘ অবাক লোচনে তাকিয়ে আবিরের শিখিয়ে দেওয়া কথাগুলো মনে করার চেষ্টা করলো, কিন্তু আলী আহমদ খানের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলার মতো সাহস মেঘের নেই, তাই বাধ্য হয়েই বলল, জি। বিয়ে করতে চাও? মেঘ আঁতকে উঠে শীতল চোখে তাকালো, কিছুক্ষণ নীরব থেকে ধীর কণ্ঠে বলল, আপনারা রাজি থাকলে। আলী আহমদ খান গুরুভার কণ্ঠে বলে উঠলেন, তুমি সত্যি সত্যি আবিরকে ভালোবাসলে আর বিয়ে করতে চাইলে আমি যা বলবো তা মানতে হবে। যদি রাজি থাকো তাহলে 3 দিন পরই তোমাদের বিয়ে দিয়ে দেবো। বলো, রাজি আছো? মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে রইল। আলী আহমদ খান পুনরায় বললেন, আবারও বলছি, যদি আবিরকে নিজের করে পেতে চাও তাহলে আমার শর্ত মানতে হবে। আবিরকে চাও কি না? মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, চাই। ঠিক আছে, তোমার ফোনটা আগামী 3-4 দিন আমার কাছে জমা থাকবে। আর তুমি কোনোভাবেই আবিরের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। আমার সিদ্ধান্ত ছাড়া বাসার বাইরে পাও রাখবে না। মেঘ শক্ত কণ্ঠে জানতে চাইল, এগুলো কেন করতে হবে বড় আব্বু? আলী আহমদ খান মেঘের মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, তুমি আবিরের বউ হলে সম্পর্কে আমি তোমার কি হব? আলী আহমদ খানের মুখে এমন প্রশ্ন শুনে মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল। মনের ভেতর উত্তর থাকা সত্ত্বেও দেওয়ার মতো শক্তি পাচ্ছে না। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, শ্বশুর আব্বু হবো তো নাকি? শ্বশুর আব্বু কথাটা শুনেই মেঘ লজ্জায় নুয়ে পড়েছে। কান দিয়ে অনবরত উষ্ণ ভাব বের হচ্ছে। আলী আহমদ খান মুচকি হেসে বললেন, আমার তো মেয়ে নেই, তাই আমার অনেক দিন ইচ্ছে ছিল আমার ছেলের বউ মানে আবিরের বউ আমাকে আব্বাজান বলে ডাকবে। আজ আমি আমার ছেলের বউকে পেয়েছি, তাই আজ থেকে তুমি আমায় আব্বাজান ডাকবে। এই অনিশ্চিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মেঘ কি করে বুঝতে পারছে না। হঠাৎ কি ভেবে ওড়না টেনে মাথায় দিয়ে তৎক্ষণাৎ পায়ে হাত দিয়ে সালাম করলো। আলী আহমদ খান সালামি দিতে দিতে বললেন, আব্বাজান বলো না একটু শুনি। আব্বাজান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মনের আশা আজ পূরণ হলো। এখন বলো, তুমি কি তোমার আব্বাজানের জিদ দেখতে চাও না? তোমার আব্বু প্রতিনিয়ত আমার সাথে খোঁজাখুঁজি করে, অথচ আমি কিছুই বলি না। তুমি যদি আমার কথা মানো তাহলে এবার আমি জিতবো। তুমি কি চাও না আমি জিতি? জি চাই। ঠিক আছে, আমাদের মধ্যকার আলোচনা যেন তোমার আব্বুর কানে না যায়। এখন বলো, তুমি কি আমার শর্তে রাজি আছো? জি, আমি সব শর্তে রাজি, কিন্তু। আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, কিন্তু কি কিছু লাগবে?
মেঘ মাথা নিচু করে শক্ত কণ্ঠে বলল, আমার শুধু আবির ভাইকেই লাগবে। তোমার আবির ভাইকে তুমি ঠিক সময় পেয়ে যাবে, চিন্তা করো না। সেদিনের পর থেকে তানভীর আর মেঘ দুজনকেই আলী আহমদ খান যা যা করতে বলেছেন তাই করে। মেঘকে নিয়ে শপিংয়ে যাওয়া, ফেসিয়াল করতে পার্লারে নিয়ে যাওয়া, এমনকি তানভীর এলাকার স্পাইগুলোকে পর্যন্ত আবিরের কল ধরতে নিষেধ করে দিয়েছে। সবই আলী আহমদ খানের কথাই করেছে। ওনার কথা না মানলে উনি মেঘ আবিরের বিয়ে মানবে না। এই আতঙ্কে তানভীর সব মেনে নিয়েছে। প্রথম দুদিন বাসার কেউই কিছু জানতে পারেনি, কিন্তু একদিন সিফাত কাউকে না জানিয়ে বাসায় চলে আসায় কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল। সিফাতের চালচলন খুব একটা সুবিধাজনক মনে হয়নি, তাই আলী আহমদ খান পরিকল্পনা করে তানভীরকে দিয়ে মেঘকে বাহিরে পাঠিয়ে দিয়েছিল। সিফাত বাসা থেকে যাওয়ার পর থেকে বাসায় সিফাতকে নিয়ে টুকটাক আলোচনা শুরু হচ্ছিল। মেঘের কানে এসব গেলে মেঘ কষ্ট পাবে, তাই উনি একদিনের মধ্যে সবকিছু রেডি করে বাসার সবাইকে জানিয়ে দিয়েছে। মোজাম্মেল খান আগে থেকেই রাজি ছিলেন। তাছাড়া মেঘদের ব্যাপারে ওনার সিদ্ধান্ত তেমন কার্যকর নয়, সেজন্য আলী আহমদ খানের কথায় শেষ কথাই ছিল বর্তমান। লজ্জায় অসার মেঘ জোরপূর্বক নিজের চোখ বন্ধ করে রেখেছে। আবির আবেগগানিত দৃষ্টিতে মেঘকে নিহারা করছে। আশেপাশে না তাকিয়ে আবির সরাসরি নিজের রুমে গিয়ে মেঘকে কোল থেকে নামালো। মেঘের দিকে তাকিয়ে উদ্দীপ্ত কণ্ঠে জানতে চাইল, আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছিস? এই যে সারা জীবনের জন্য পেতে যাচ্ছি। আবির মুচকি হেসে বলল, তুই এমনিতেও আমারই। মেঘ হঠাৎই ভ্রু কুচকালো। আবিরের চোখে চোখ রেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি মাথায় রিভলভার ধরেছিলেন কোন সাহসে? যদি আপনার কিছু হয়ে যেত? তোকে না পেলে সত্যি কিছু একটা হয়ে যেত। বাজে কথা বলবেন না। আবির মুচকি হেসে ফোনে সম্পূর্ণ ভলিউম দিয়ে গান চালিয়ে অতর্কতিতে নাচতে শুরু করলো। মেঘ বিহব্বল হয়ে তাকিয়ে আবিরের নাচ দেখছে। আবির পুরোপুরি জ্ঞান শূন্য অবস্থায় নেচেই চলেছে। রুমের দরজা খোলা থাকায় নিচ পর্যন্ত গানের শব্দ আসছে। সবাই অবচেতন মনে চোখাচোখি করলো। মিম মাঝখান থেকে বলে উঠল, আমি গিয়ে দেখবো। আরিফ নিরুদ্বেগ ভঙ্গিতে বলে উঠল, সব ব্যাপারে মাতবরী। মিম ভেঙচি কেটে বলল, তোমার কোনো সমস্যা? তানভীর ব্যস্ত কণ্ঠে বলল, ভাইয়ার জামা কাপড়গুলো দিতে হবে, আমি যাচ্ছি। মোজাম্মেল খান উদ্বেগপূর্ণ ভঙ্গিতে বললেন, হ্যাঁ হ্যাঁ, দেখো খুশিতে পাগল হয়ে গেছে কিনা। তানভীর মৃদু হেসে ছুটল। নিজের রুম থেকে আবিরের জামা কাপড় নিয়ে আবিরের রুমের দরজায় এসেই থমকালো। আবিরের এলো পাথালি নাচ দেখে সহসা পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করলো। মেঘ এক কর্নারে দাঁড়িয়ে হাত দিয়ে মুখ চেপে নির্বাক চোখে আবিরের তীব্র আদলে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে চিৎকার করে কান্না করা মানুষটা এখন কি সুন্দর হাসছে। তানভীর মেঘকে আস্তে করে ডাকলো। মেঘ এগুতেই আবিরের জামা কাপড়গুলো মেঘের হাতে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়াকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলিস, ফটোগ্রাফার ওয়েট করছে। আরে হ্যাঁ, তোর বান্ধবীকে অনেকগুলো কল দিয়েছি, একবার অর্ধেক কথা শোনার পর থেকে কল আর রিসিভ করে না। মেঘ মেকি স্বরে বলল, তোমার প্রেমিকা তুমি সামলিও। আফসোস, কেউ একজন বলেছিল সময় হলে জানাবো, তার সময়ও হলো না, আমাকে কিছু জানালোও না। তানভীর মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বিড়বিড় করলো, আমার আগে তুই তো প্রপোজ করে ফেলেছিস। আমি আমার ভাবি বানানোর জন্য প্রপোজ করেছি, তোমার প্রেমিকা বানাতে নয়। ওকে ওকে ওকে। মেঘ জামা কাপড় বিছানার উপর রাখছে, এর মধ্যে তানভীর আচমকা ডাকলো। ভাইয়া। তানভীরকে আগে দেখলেও আবিরের নাচের মনোযোগ নষ্ট করেনি। এখন তানভীরের ডাকে ফোনের দিকে নজর পড়তেই থামলো। গুরুগম্ভীর কণ্ঠে বলল, শালা তুই দাঁড়া শুধু। আবির দৌড় দেওয়ার আগেই তানভীর দু হাতে আবিরের রুমের দরজা চাপিয়ে দৌড়ে ব্যালকনি পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ঘন ঘন শ্বাস ফেলছে। আলী আহমদ খান মৃদুস্বরে জানতে চাইলেন, এভাবে ছুটছো কেন? আর আবির বেগ কি করে? তানভীর সিঁড়িতে দাঁড়িয়েই আবিরের নাচের ভিডিও অন করলো। 5 থেকে 7 সেকেন্ড চলার পরই অফ করে দিয়েছে। ঠোঁটে হাসি রেখে বলল, খুশিতে পাগল না হলেও নাচতে নাচতে নিশ্চিত পাগল হয়ে যাবে। উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠল। এদিকে মেঘ আবিরকে থামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আপনি আমার ভাইকে মারতে চাচ্ছেন কেন? মারবো না তোকে, চুমু খাবো। অবশ্য চুমু খাওয়ার জন্য তো তুই আছিস। মেঘ ঠোঁট উল্টিয়ে নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির শক্ত কণ্ঠে বলল,
ইস, ভাল লাগে না। মেঘ ব্রু কুচকে প্রশ্ন করলো। কেন, কি হয়েছে? সে যে গুজে পুরো পুতুল হয়ে আসছিস, ধরতেও পারছি না, কিছু করতেও পারছি না, ধুর, ভাল লাগে না। মেঘ আনমনে বলে উঠলো, পারলো? না সাজলে কি করতেন? আবির মেঘের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে আস্তে করে চোখ মেরে বলল, রোম্যান্স। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। আবির প্রথমবারের মতো মেঘকে চোখ মেরেছে। হতবিহ্বল মেঘ নিস্তব্ধ হয়ে গেছে। আবির 2 কদম এগিয়ে এসে মেঘের কানের কাছে ফিস ফিস করলো, এইভাবে তাকিয়ে নিজের বিপত্তি ডেকে আনিস না, আমাকে তো সাজ নষ্ট করাতে বাধ্য করিস না প্লিজ। মেঘ নিজেকে সামলে অনুষ্ণ কণ্ঠে বলল, শাওয়ার নিয়ে আসুন তাড়াতাড়ি। আবির বিছানার পাশে ধপ করে বসে উদাসীন কণ্ঠে বলল, শার্টের বোতামগুলো খুলে দে। আমি পারবো না। তাহলে আমিও শাওয়ার নিতে যাব না। আবির ভ্রু নাচালো। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে এগিয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আপনি বড্ড জ্বালাচ্ছেন। আবির ঠোঁট ভিজিয়ে নরম স্বরে বলল, পাগলকে উস্কাবে আর তার পাগলামি সহ্য করবে না, তা কি করে হয় সোনা? সোনা শব্দটা শুনেই মেঘ থম মেরে দাঁড়িয়ে পড়েছে। পরপর দ্রুত গতিতে সব বোতাম খুলে দিয়ে গভীর কণ্ঠে বলল, শেষ, তাড়াতাড়ি যান। আবির মুচকি হেসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে রাগী স্বরে বলল, রুম থেকে বের হলে আমি কিন্তু বিয়েই করব না। মেঘ রাগী চোখে তাকাতেই আবির ঠান্ডা কণ্ঠে বলে উঠল, এত কিউট করে সেজে এভাবে তাকাস কেন? যাচ্ছি তো। আবির ওয়াশরুমে ঢুকে গেছে। মেঘ বিছানার এক কোণে বসে আনমনে হাসছে। আজকের আবির ভাই যেন আগাগোড়াই ভিন্ন। কথায় কথায় লজ্জা দেয়াই যেন তার একমাত্র কাজ। লজ্জায় মেঘের গাল দেয়া গোলাপি ব্লাশন এখন টকটকে লাল দেখাচ্ছে। মেঘ আবিরের হলুদ পাঞ্জাবিটা দেখছে। গায়ে হলুদের পুরো শপিং তানভীর একাই করেছে, যদিও আবিরের পছন্দের বাইরে কিছুই কেনেনি। আবিরের যে রঙের পাঞ্জাবি পরার ইচ্ছে, মেঘকে সে রঙের শাড়ি পরানোর ইচ্ছে ছিল, আর ঠিক সেভাবে সাজানোর ইচ্ছে ছিল তানভীর যেভাবে সবটা করেছে। আপাতত বাহিরের ফটোশুট হবে, সন্ধ্যার পর মেন প্রোগ্রাম শুরু হবে, তখনের জন্য লেহেঙ্গা কিনে রেখেছে। আবির সব কিছুর মধ্যে কোমরের টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসছে। লাজুক মেঘ এক পলক দেখে লজ্জায় সেই যে মাথা নিচু করেছে আর চোখ তুলেই তাকাতে পারছে না। আবির আরেকটা শুকনো টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কোথায় ছবি তুলবি? মেঘ এক নাগারে অনেকগুলো জায়গার নাম বলল। আবির প্রশস্ত নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, এই 3 দিন কি শুধু জায়গায় ঠিক করেছিস? হ্যাঁ। আবির আস্তে করে বলল। এখন পাঞ্জাবিটা পরিয়ে দেন। মেঘ আবারও ঠোঁট উল্টালো। আবির সঙ্গে সঙ্গে বলল, যত দেরি করবি ততক্ষণ ছবি তুলতে পারবি, এই আমি বলে রাখলাম। শ্বশুরের সাথে মিলে জামাইকে কষ্ট দেয়া না, শ্বশুরের সাথে মিলে জামাইকে কষ্ট দেয়া না, এর প্রতিশোধ আমি কড়াই গন্ডায় ফেরত দেবো। মেঘ ধীর গতিতে পাঞ্জাবির বোতাম খুলছে আর মনে মনে আবিরকে বকছে। বিহায়া বেয়াদব বেটা। আকস্মাৎ কেউ একজন দরজায় ডাকলো। মেঘ দরজার দিকে তাকিয়ে উঁচু স্বরে বলল, দরজা খোলাই আছে। দরজা খুলতেই মালার গম্ভীর মুখ ভেসে উঠল। আবির মালাকে দেখেই তড়িৎ বেগে বিছানার উপর রেখে দেয়া তাওয়ালটা নিজের গায়ে ঢেকে ফেলেছে। আবিরের ঝড়ের গতিতে গা ঢাকা দেখে মালা ঠোঁট পাকালো। মেঘ মালাকে দেখে হাসি মুখে বলল, আপু কেমন আছেন? মেঘ পুনরায় বলল, ভেতরে আসুন। আবির এবার শক্ত কণ্ঠে মেঘকে বলল, পাঞ্জাবি কি পরিয়ে দিবি? মালা আবিরকে এক নজর দেখে রাশভারী কণ্ঠে বলল, ধন্যবাদ। আব্বুকে গিয়ে বল একটু সময় লাগবে, আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে রেখে যায়। মালা দাঁতে দাঁত চেপে 2 হাতে ঠাস করে দরজা বন্ধ করছে। উচ্চ শব্দে আবির মেঘ দুজনেই চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ চোখ খুলে শান্ত গলায় বলল, আপুর সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি আপনার। ঠিক বেঠিক আমাকে বোঝাতে হবে না ম্যাডাম। এই মালা আমাকে খুব জ্বালিয়েছে, শুধুমাত্র আব্বুর ভয়ে এতদিন বাড়াবাড়ি করিনি, নয়তো মালাকে অনেক আগেই সায়স্তা করে ফেলতাম। মেঘ কেবল মুচকি হাসলো, কিছু বলার প্রয়োজন মনে করলো না। আবির রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামছে। আবিরের মামার বাড়ির সবাই ইতিমধ্যে চলে আসছে। মেঘের মামা বাড়ির মানুষ এখনো আসেনি। মাইশাপুর লাস্ট মাস চলছে, কিছুদিনের মধ্যে ডেলিভারি, তাই উনি আজ আসতে পারেননি। শরীর সুস্থ থাকলে বিয়ে বা বৌভাতে অত্যন্ত পক্ষে আসবেন। আবির মামা মামিদের সাথে কথা শেষ করে বাসা থেকে বের হলো। বাসার সামনে তানভীর দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বন্যাকে একাধারে কল দিয়েই যাচ্ছে।
আবির আচমকা তানভীরের এক হাত পেছনে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, শালা তুই আব্বুর কাছে গেছিলি কোন সাহসে? মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে ছাড়ুন। তানভীর ব্যথায় আর্তনাদ করতে করতে তপ্ত স্বরে বলল, আমাকে মেরে লাভ নেই, আমার না গেলে আজকের এই স্পেশাল দিনটা পেতেই না। তানভীরকে ছেড়ে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমরা মানে? আর কে কে গেছিলি? রাকিব ভাইয়া, রাসেল ভাইয়া। হারামির দল! ওই দিন আমাকে ফেলে আসার কারণ এটাই ছিল ওদের। তোরা সব কয়টাকে দেখে নেব, শুধু কয়েকটা দিন যাক। এর মধ্যে সাকিব আসছে। এক দৌড়ে এসেই আবিরকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ফাইনালি আমি তোমাদের বিয়ে খেতে আসছি, ভাবতেও পারছি না। সাকিব আচমকা ঘাড় কাত করে আহ্লাদি কণ্ঠে বলল, হাই ভাবি। হাই। আবির আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীর বন্যাকে কলের পর কল দিচ্ছে। আবির মৃদু স্বরে বলল, যতই চেষ্টা কর আমার রেকর্ড ভাঙতে পারবি না। রেকর্ড ভাঙার কোনো ইচ্ছে নেই আমার, আপাতত মেয়ের রাগটা কমলেই চলবে। আবির রাশভারী কণ্ঠে বলল, এসব বাদ দিয়ে বিকেলে সোজা ওদের বাসায় যাবি। মেঘ, মিম, আবির, আইরিন, সাকিব, তানভীর আর আবির ফটোশুট করতে বেরিয়েছে। সাথে ক্যামেরাম্যান তো আছেই। সবাই হাসি খুশিতে থাকলেও আরিফ আর মিম একটু পরপর ঝগড়া লেগেই যায়। একবার তানভীর আর একবার আইরিন আটকে আটকে রাখছে। ফটোশুটের লাস্ট দিকে তানভীর ওদের থেকে বিদায় নিয়ে বন্যাদের বাসায় আসছে। সাথে দুটো কার্ডও নিয়ে আসছে। একটা নর্মাল দাওয়াতের কার্ড, অন্যটা বন্যার জন্য স্পেশাল ভাবে বানানো, যদিও প্ল্যানটা মেঘে দিয়েছে। তানভীর বাসায় ঢুকতেই বন্যার বড় বোনের সাথে দেখা। তানভীরকে দেখে মোলায়েম কণ্ঠে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আন্টি বাসায় নেই? আব্বু, আম্মু আর রিদ একটু বাইরে গিয়েছে। বসো, শুনলাম মেঘের বিয়ে। তানভীর বিয়ের কার্ড হাতে দিয়ে বলল, জি আপু, হুট করে সব কিছু ঠিক হয়েছে যে সময় নিয়ে ওইভাবে দাওয়াত দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আমাদের কিন্তু দুদিনেরই দাওয়াত, আগামীকাল কমিউনিটি সেন্টারে আর পরশুদিন বাসায়। আঙ্কেল আন্টিকে বলবেন অবশ্যই যেতে হবে। আর এখন আপনি আর বন্যা রেডি হয়ে আমার সাথে বাসায় চলুন। আরে না ভাই, আমি যাব না, বন্যাকে নিয়ে যাও। মেঘ আরও 5 বছর আগে থেকেই আমাকে বলে রেখেছে ওর বিয়েতে বন্যাকে কম করে হলেও 3 দিনের জন্য দিতে হবে। আমিও মেঘকে কথা দিয়েছিলাম বন্যার বিয়ে না হলে আমি আব্বু আম্মুকে বুঝিয়ে 3 দিনের জন্য পাঠাবো। এখন দেখো, মেঘের বিয়ের কথা শোনার পর থেকে সেই যে মুখ ফুলিয়ে রুমে ঢুকেছে আর বেরই হচ্ছে না। গত 2 দিন আব্বু অসুস্থ ছিল, এই অবস্থায় বাসা থেকে বের হতে পারছিল ঠিকই, তবে 24টা ঘন্টা শুধু মেঘ কী করছে, মেঘের কি হয়েছে, মেঘ কেমন আছে, এসব করেই কাটিয়েছে। আব্বু অসুস্থ না থাকলে আমি নিজেই বন্যাকে নিয়ে তোমাদের বাসা থেকে ঘুরে আসতাম। বন্যা কোথায় এখন? রুমে। ওর সাথে একটু কথা বলা যাবে? আসো। বন্যার বোন দরজার সামনে দাঁড়িয়ে জোরে ডাকতে ডাকতে বলল, এই বন্যা, দরজা খুল, মেঘের ভাই তোর সাথে কথা বলতে আসছে। আমি দরজা খুলবো না, ওনাকে চলে যেতে বলো। তানভীর এবার মোলায়েম কণ্ঠে বলল, বন্যা প্লিজ দরজাটা খুলো। আপনি চলে যান এখান থেকে, ধুমধাম করে বোনের বিয়ে দেন গিয়ে। তানভীর কপালের ঘাম মুছে শক্ত কণ্ঠে বলল, তুমি না গেলে বনু বিয়েতে বসবে না, কারণটা তুমি খুব ভালোভাবেই জানো। বন্যা এবার একটু থামলো। তানভীর শান্ত কণ্ঠে পুনরায় বলল, প্লিজ বন্যা দরজাটা খুলো, আমার কথাগুলো অন্তত শোনো। বন্যার আগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে রাগান্বিত কণ্ঠে বলল, সবকিছু ঠিকঠাক করে এখন আমাকে মিথ্যা গল্প শোনাতে আসছেন? বন্যার বোন দীর কণ্ঠে বলল, বন্যা আস্তে কথা বল। তানভীর মৃদু স্বরে বলল, সমস্যা নেই আপু, ওকে বলতে দেন। বন্যার বোন স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি ওর সাথে কথা বলো, আমি চা নিয়ে আসছি। বন্যার বোন চলে যেতেই তানভীর মলিন কণ্ঠে বলল, সরি। বন্যার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, সরি, মেঘের চিন্তায় আমি 2 রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আমি সেদিন কথাগুলো না বললে মেঘ শাড়ি পরে বের হতো না, আর পরবর্তী ঘটনাগুলো ঘটতো না। সব দোষ আমার। আমি মেঘের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলেছি। এইসব ভেবে ভেবে উঠতে বসতে আমার নিজেকে মারতে ইচ্ছে করছিল। আপনাকে কত শত কল দিয়েছি, এক পর্যায়ে আপনি আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিয়েছেন। আমি দিশা বিশা পাচ্ছিলাম না। বাসায় আব্বু অসুস্থ,
ওইদিকে মেঘের কি হয়েছে জানতে পারছিলাম না। আপনাদের বাসায় যাওয়ার শক্তি আর সাহস কোনোটাই পাইনি। আমাকে এত কষ্ট কেন দিয়েছেন আপনারা? আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? একটা বাড়ির জন্য কি জানানো যেত না আমায়? তানভীর বন্যার দিকে তাকিয়ে অনুষ্ণ কণ্ঠে বলতে শুরু করলো, তুমি বিশ্বাস করো, আমি বা বনু চাইলেও কিছু করতে পারছিলাম না। সেখানে ভাইয়ের সাথে পর্যন্ত যোগাযোগ করতে বাধ্য করা হয়েছে। সেখানে কতটা চাপে ছিলাম আমি একবার ভাবো। তোমাকে তো আগেই বলেছি, বনুর ফোন বড় আব্বুর কাছে জমা ছিল, আর আমি গত 3 দিনে নিজের ইচ্ছাতে কোনো দিকে পাও বাড়াতে পারিনি। ঘুমাতে গেলে পর্যন্ত বড় আব্বুর অনুমতি নিয়ে যেতে হয়েছে। আমাকে এমনভাবে থ্রেট করা হয়েছে, যদি আমি কোনোভাবে ভাইয়ার সাথে বা কারোর সাথে ভাইয়ের বিষয় নিয়ে কথা বলি তাহলেই বিয়ে বাতিল। একজন মানুষ যদি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট অন্তর অন্তর কল দিয়ে কাজের অর্ডার দেন, আর সেই কাজ হয়েছে কিনা সেটার প্রমাণ পর্যন্ত চান, ওই অবস্থায় আমি কিভাবে কি করতাম বলো? তোমাকে বাসা থেকে বের করে যে দুটো কথা বলবো, এটুকু সময় আর সুযোগও আমাকে দেওয়া হয়নি। শুধু আমি না, রাকিব ভাইয়া, রাসেল ভাইয়াও থ্রেটের উপরে ছিল। বিভিন্ন প্রয়োজনে বড় আব্বুর সামনে দাঁড়িয়ে তাকে কল দিতে হচ্ছিল। সেখানে বারবার তোমার কল আসা কতটা বিপজ্জনক ভাবো। আমি সত্যি দুঃখিত। এখন প্লিজ চলো। তানভীর বন্যার জন্য আনা স্পেশাল কার্ডটা বন্যাকে দিল। বন্যা কার্ডটাকে ভালোভাবে পরখ করে চোখ মুছে চাপা স্বরে বলল, আমি যাব, তবে শুধুমাত্র মেঘের জন্য। তানভীর মুচকি হেসে বলল, ধন্যবাদ। বন্যা ফোঁস করে উঠল। ধন্যবাদ দিতে হবে না, আপনার সাথে আমার কোনো কথা নেই। তানভীর মনমনা হয়ে বলল, আমার কি দোষ? বন্যা ভ্রু গুটিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার কোনো দোষ নেই, আপনি তো অপাপবিদ্ধ, সব দোষ আমার। আমি কেন এত ভাবি? তুমি দায়িত্বশীল, বিনম্র একটা মেয়ে। তুমি ভাববে না তো কে ভাববে বলো? তাছাড়া তুমি সেদিন বনুকে কথাগুলো না বললে বনু আর ভাইয়ার অসাধারণ মোমেন্টগুলো মিস হয়ে যেত, আর সবাইকে বিয়েতে রাজি করানোর জন্য ভাইয়াকে যে কোনো পর্যায়ে যেতে হতো। এখন আলহামদুলিল্লাহ সবকিছু আমি সামলে নিয়েছি। যা ঝড় গিয়েছে সব আমার উপর দিয়েই গিয়েছে। ভাইয়ার খুব বেশি ফাইট করতে হয়নি। আর বনুর কথা কি বলবো, ও তো গত 3 দিন সারাটাক্ষণ শুধু বন্যাই করে যাচ্ছিল। আজ সকালে আমাকে রীতিমতো থ্রেট দিয়েছে, বিকেলের মধ্যে তোমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যেতে হবে। বনুর ভাইয়াকে পাওয়ার খুশি থেকেও বেশি কষ্ট লাগছিল তোমাকে ওর মনের কথাগুলো বলতে না পারাতে। বাসায় তো সেভাবে কথা বলতে পারতাম না, কিন্তু বনুকে নিয়ে বের হলেই তোমার সাথে দেখা করতে পাগল হয়ে যেত। কিন্তু কি করতাম বলো? বড় আব্বু একদম সময় বেঁধে কোনো কাজে পাঠাতেন। তুমি তো জানোই উনি এক কথার মানুষ, কাজে এদিক সেদিক হলে খবর আছে। বাই চান্স আমার কারণে ভাইয়ার বিয়ে আটকে গেলে আমি সারা জীবনেও নিজেকে মাফ করতে পারতাম না। ভাইয়ার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলতাম। আমার মুখের সামান্য একটা কথাতে ভাইয়া যে মস্ত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল, আমি চাইনি সেই সিদ্ধান্তের জন্য বর্তমানে ওদের উপর কোনো প্রভাব পড়ুক। তাই ভাইয়াকে সারপ্রাইজ দিতে নিজেকেই বলির কুমড়ো হতে হয়েছে। সেই সাথে ভাইয়ার সারপ্রাইজের কিছুটা প্রভাব তোমার উপরও পড়ে গেছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন কি কানে ধরতে হবে? বন্যা থতমত খেয়ে বলল, না, কানে ধরতে হবে না, আপনি একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। তানভীর নিচে চলে আসছে। বন্যার বোন চা নাস্তা দিয়ে মেঘের বিয়ের বিষয়ে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে বন্যা নিচে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু আম্মু আসেনি এখনো? না, আমি আব্বুকে আগেই বলে রাখছি, তুই যা, সমস্যা নেই। তানভীর ধীর কণ্ঠে বলল, আমি ভাবছিলাম রিতকে নিয়ে যাব। রিত যাবে না, বিয়েতে ওর ইন্টারেস্ট কম, ও শুধু ঘুরতেই পছন্দ করে। এখন যদি বলা হয় চল সিলেট যাই, ও 2 মিনিটও লাগাবে না, সে ব্যাগ নিয়ে হাজির। আর যদি মুখ ফসকে বলে ফেলি বিয়েতে যেতে হবে, তাহলে ও তাল বাহানা শুরু হয়ে যাবে। ওর আশা করি লাভ নেই, তার থেকে বরং বন্যাকেই নিয়ে যাও। আচ্ছা আপু, কাল পরশু 2 দিনেরই দাওয়াত রইল, অবশ্যই আসবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। বন্যা, তুইও সাবধানে থাকিস। আচ্ছা। তানভীর বন্যাকে নিয়ে বেরিয়ে মোকলেস মিয়ার দোকান পর্যন্ত আসতেই মোকলেস মিয়াকে নজরে পড়ল। উনি ওদের দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়েছেন। তানভীর একটু সামনে গিয়ে বাইক থামিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি এখনই। তানভীর মোকলেস মিয়ার সামনে এসে ভ্রু নাচাতেই মোকলেস মিয়া ভারী কণ্ঠে বললেন, তানভীর তপ্ত স্বরে বলল,
আপনার বউরে আমার বাড়িতে লইয়া যাইতাছি। আর কত বাপের বাড়ি থাকবো? শ্বশুর বাড়ি হাওয়া বাতাসেরও তো দরকার আছে নাকি? আসছে। নিজের দুইটাকে সামলান, আমারটা আমি বুঝে নেব। আপনাকে শুধু জানাতে এসেছিলাম। এখন আসি। বন্যাকে নিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যার পর হয়ে গেছে। আবিরকে পুরো বাড়ি লাল, গোল্ডেন, বেগুনি, সবুজ, নীল রঙের আলোকসজ্জায় ঝলমল করছে। বাসার সামনে বিশাল আকৃতির গেটে বড় করে আবির মেঘের নাম লেখা। বন্যা মন্ত্রমুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেঘের 2 বছরের অনাবিল ভালোবাসার পূর্ণতা পেতে গেট পার হতেই মোজাম্মেল খান আর আলী আহমদ খানের সাথে দেখা। বন্যা সালাম দিতেই ওনারা একসঙ্গে সালামের উত্তর দিলেন। বন্যার ব্যাগের দিকে এক নজর তাকিয়ে মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন, তানভীর, ব্যাগটা কি তুমি নিতে পারো না? তানভীর মাথা নিচু করে হাত বাড়িয়ে ব্যাগটা নিতে নিতে বিড়বিড় করলো, আমি আগেই নিতে চেয়েছিলাম, দেয়নি। মোজাম্মেল খান শুনলো কি না কে জানে। বন্যা ওনাদের সাথে অল্প স্বল্প কথা বলে ভেতরে চলে গেছে। ড্রয়িং রুমে ভর্তি আত্মীয় স্বজন। মেঘের মামা মামির মানুষজন ততক্ষণে চলে আসছে। মিমের মামা বাড়ি, খালা বাড়ি থেকেও অনেকে আসছে। তাছাড়া এলাকার মানুষ তো আছেই। এত এত মেহমান দেখে বন্যা মাথা নিচু করে দ্রুত মেঘের রুমে চলে আসছে। মেঘ লেহেঙ্গা পরে পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে বসে বন্যাকে একের পর এক মেসেজ দিচ্ছে, বারবার কল দিচ্ছে। আকস্মাৎ বন্যা কোমল কণ্ঠে ডাকলো, ননদিনী। মেঘ চোখ তুলে তাকিয়ে বন্যাকে দেখেই ছুটে গিয়ে বন্যাকে জড়িয়ে ধরে আবেগ জড়িত কণ্ঠে বলতে শুরু করলো, আমার খুব কান্না পাচ্ছিল। তোকে বারবার কল দিচ্ছি, মেসেজ করছিলাম, তুই রেসপন্স করছিলি না। আমি ভাবছিলাম তুই বোধহয় আসবিই না। এই আনন্দের দিনে তুই আমার পাশে না থাকলে আমার সব আনন্দ মাটি হয়ে যেত। তুই বিশ্বাস করবি না, বড় আব্বু আমার ফোন নেওয়ার পর থেকে তোর সাথে একটু কথা বলার জন্য আমি কি পরিমাণ ছটফট করেছি। অন্য কারো ফোন দিয়ে কল দেওয়ার মতো অবস্থা ছিল না। বড় আব্বু এই 3 দিন অফিসেও যায়নি, সারাক্ষণ বাড়িতে ছিল। ফেসিয়াল করতে পাঠানো, শপিংয়ে পাঠানো থেকে শুরু করে আমার খাওয়া, রেস্ট সবেতেই উনি নজরদারি করেছেন। আমি সুযোগ পেলেই ভাইয়াকে তোর কথা জিজ্ঞেস করতাম, ভাইয়া কবে নিজের মনের কথা আমাকে বলবে। আমি সেই আশা পর্যন্ত করিনি। সকালে ভাইয়াকে বলেছি যদি তোকে আনতে না পারে তাহলে যেন আজ বাসায় না আসে। বন্যা মোলায়েম কণ্ঠে বলল, আমি সবই বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তুই যে বিপদে ছিলি এটা ঠিকই বুঝতে পারছিলাম, কিন্তু আমার রাগ উঠেছিল তোর ভাইয়ের উপর। উনি মেসেজে রিপ্লাই করে না, ফোন নাম্বার ব্লক করে রেখেছিল। হুট করে আজ কল দিয়ে বলল আগামীকাল ভনুর বিয়ে। এই কথা শোনা মাত্র আমার মেজাজ মাত্রা অতিরিক্ত খারাপ হয়ে গেছিল। সেই যে ফোন সাইলেন্ট করেছিলাম এখনও ওইভাবেই আছে। সেই সব ভেবে এখন মন খারাপ করে সাজ নষ্ট করতে হবে না বেবি। মেঘ বন্যাকে ছেড়ে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে বেবি? আমি আর উত্তর দিব না। আজ থেকে যত কমপ্লিমেন্ট দেওয়ার সব আমার ভাসুর দিবে। ওনার নির্লজ্জ মার্কা কমপ্লিমেন্ট শোনার কোনো ইচ্ছে নেই আমার। উনি এখন আর আগের মতো নেই। তানভীর গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, এই যে ব্যাগটা, মামা মামিদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, লাভ ইউ। থাক, এখন আর ভালোবাসা দেখাতে হবে না। দিছিলি তো বাসা থেকে বের করে। তোর বান্ধবীর রাগ না কমলে আমি এখন মোকলেশ দাদার দোকানে সিঙ্গারা বেচতাম। মেঘ ফিক করে হেসে উঠল। তানভীর বন্যার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হও। যেতে যেতে আবার থামলো, ঘাড় ঘুরিয়ে হাসি মুখে বলল, লাভ ইউ টু। মেঘ চাপা স্বরে বলে উঠল, কাকে বলছো? বন্যার দিকে তাকিয়ে রাগে কটমট করছে। তানভীর ভারী কণ্ঠে জানতে চাইল, কিছু বলছিস? না। বন্যা শাড়ি পরে মেঘের রুমেই সাজুগুজু করছে। ধীরে ধীরে মেঘের মামিরাও মেঘকে দেখতে আসছে। জান্নাত আর আইরিন মিলে মিমকে জোর করে শাড়ি পরাচ্ছে। সব মিলিয়ে মোটামুটি 8 থেকে 10 জন মেঘের রুমে উপস্থিত। লেহেঙ্গা পরার কারণে মেঘ রীতিমতো নড়াচড়া করতে পারছে না, তাই চুপচাপ বিছানায় বসে বসে সবার সাজগোজ দেখছে। আবির মেঘকে দেখতে মেঘের রুমের দরজায় এসে থমকে দাঁড়িয়েছে। রুম ভর্তি এত মানুষ দেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকালো। ঘাড় কাত করে মেঘকে দেখার চেষ্টা করবে,
লেহেঙ্গা পরে রাজরানী সেজে বিছানার ঠিক মাঝ বরাবর বসে আছে মেঘ। মেঘকে দেখেই আবিরের হৃদস্পন্দন জোরালো হচ্ছে। কেউ দেখার আগে আবির দরজা থেকে সরে কিছুটা দূরে গিয়ে উচ্চ স্বরে ডাকলো, মেঘ। মেঘ বিছানা থেকে নামতে নামতে উত্তর দিল, মেঘ। আবির পুনরায় ডাকলো, মেঘ। মেঘ দু হাতে লেহেঙ্গা কিছুটা উঠিয়ে দরজা পর্যন্ত ছুটে গেল। দরজার সামনে আবিরকে না পেয়ে ভ্রু কুঁচকে আবির কোথায় আছে দেখার জন্য ব্যালকনির দিকে ঝুঁকলো। আচমকা মেঘের স্নিগ্ধ গালে ঠোঁট ছোঁয়ালো আবির। মেঘ পূর্ণ ব্যাধিত আঁখিতে তাকানোর পূর্বেই আবির দ্রুত স্থান ত্যাগ করলো। মেঘ গালে হাত রেখে থম মেরে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে। আবিরের অযাচিত কর্মকাণ্ডগুলো মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মেঘ পুনরায় রুমে চলে গেছে। আবির সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যস্ত কণ্ঠে বলল, প্রোগ্রাম কখন শুরু হবে? আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, একটু ধৈর্য রাখো। 14 মিনিট 23 সেকেন্ড যাবত ধৈর্য ধরে বসে আছি, আর কত? আপনাদের বেশি দেরি হলে আমি কি মেঘকে নিয়ে প্রোগ্রাম শুরু করে দেব? আলী আহমদ খান ঘুরো গম্ভীর কণ্ঠে বললেন, 10 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হবে, যাও এখন। আবির বিড়বিড় করতে করতে যাচ্ছে। 5 মিনিট হলে ভালো হতো। আলী আহমদ খান আবিরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ তপ্ত স্বরে মোজাম্মেল খানকে ডাকলেন। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়েছে। সম্পূর্ণ ছাদ জুড়ে লাইটিং, বিশাল আকৃতির স্টেজ করা হয়েছে। ক্যামেরাম্যানরা আবির মেঘের ছবি তোলায় ব্যস্ত। আইরিন মিম নাচের প্রিপারেশন নিচ্ছে। তানভীর, সাকিব সবাইকে ঠিক মতো করে বসাচ্ছে, গানের লিস্ট ঠিক করছে। নিচে মেন গেটের বাহিরে বিরিয়ানি রান্না হচ্ছে। মোজাম্মেল খান নিচ থেকে তানভীরকে কল দিচ্ছেন। তানভীর কল রিসিভ করে আসছি বলে দ্রুত নামতে গেল। আচমকা বন্যাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখে থামার চেষ্টা করলো। বন্যার পরনে ওয়াটার উল্ট রঙের শাড়ি, প্রথমবারের মতো চুল থেকে গর্জিয়াস লুকে সেজেছে। অনাড়ম্বর মেয়েটার এই চোখ ধাঁধানো সাজসর সাজে বিমোহিত তানভীর বন্যার দিকে তাকিয়ে থেকেই উদাস ভাবে সিঁড়ির পার্শ্ব ঘেঁষে পা রাখতে নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে পড়তে নিল। আপতিত ঘটনায় তানভীরকে থামাতে উপায় না পেয়ে বন্যা 2 হাতে তানভীরের বুক বরাবর হাত রেখে আটকানোর চেষ্টা করলো। তানভীর নিজের ওপর বল প্রয়োগ করে থামতে পারলেও বন্যার হাতের কবজিতে চাপ খেয়েছে। তানভীরের ভেজা গাত্র সেই সাথে দ্বৈমাত্রিক উদ্ধত হৃদস্পন্দন উপলব্ধি করতেই বন্যা উদ্বিগ্নপূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি ঠিক আছেন? তানভীর সহসা এক ছেড়ি পেছাতেই বুকের ওপর থাকা বন্যার হাতগুলো অচিরেই সরে গেল। বন্যা আস্তে করে নিজের হাত ঝেড়ে পুনরায় জিজ্ঞেস করলো, আপনি ব্যথা পাননি তো? তানভীর মুচকি হেসে উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বন্যা কর্কশ কণ্ঠে ডাকলো, এই যে ভিলেন। তানভীর আর চোখে তাকিয়ে মুচকি হেসে সম্মুখ গতিতে বলল, ব্যথা তো পেয়েছি, কিন্তু এই ব্যথায় যে। বন্যার ভ্রু কুচকানো দেখে তানভীর থমথমে কণ্ঠে বলল, সরি। বলতে বলতে নিচে চলে যাচ্ছে। তানভীর চলে যেতেই বন্যা শব্দহীন হাসলো। স্টেজে আবির মেঘ পাশাপাশি বসা। আবির মেঘের দিকে তাকিয়ে মৃদু স্বরে ডাকলো, শুন। বলুন। তোকে আজ লাবণ্যময় লাগছে। আমার কি ইচ্ছে করছে জানিস? মেঘ সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিড়বিড় করলো, না, আমি কিছু জানতে চাই না। আবির মুচকি হেসে বলল, কিন্তু আমি তো জানাতে চাই। মেঘ আর চোখে তাকাতেই আবির ভ্রু নাচালো। বরাবরের ন্যায় আজও আবিরের হাসিতেই ঘায়েল হলো মেঘ। মুগ্ধ চোখে আবিরকে দেখছে। গত 2 বছর যার চিন্তায় দিন রাত ভুলে থাকতো, সেই মানুষটার সাথে তার বিয়ে হতে যাচ্ছে। হৃদয়ে অদৃশ্য হাওয়ারা তোলপাড় চালাচ্ছে। রাকিব গলা খাকারি দিতেই মেঘ দৃষ্টি সরালো, সাথে আবিরও। রাকিব অনেকক্ষণ আগে আসলেও আবিরের সামনে আসা সাহস পাচ্ছিল না এতক্ষণ। এখন সবার উপস্থিতিতে বুকের সাহস নিয়ে সামনে আসছে। আবিরের কানে কানে ফিস ফিস করে কিছু বলে আবারও সরে গেছে। এদিকে আইরিন, মিম আর আরিফের অনবদ্য নাচ দেখে সবার চোখ কপালে উঠে গেছে। তানভীর কিছুক্ষণের মধ্যেই উপরে আসছে। বন্যা কিছুটা পেছন দিকে চেয়ারে বসে বসে মেঘ আর আবিরের ছবি তুলছিল। আশেপাশে তেমন কেউ নেই। তানভীর আকস্মাৎ কানের কাছে ফিস ফিস করে বলল, একটু সাইডে আসা যাবে? বন্যা আতকে উঠে ঘাড় ঘোরালো। তানভীরকে দেখেই আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি? সাইডে আসো। কেন? আরে আসো তো। বন্যা তানভীরকে ফলো করে ছাদের এক পাশে গেল। তানভীর শান্ত গলায় বলল, শাড়ির সাথে ফাঁকা হাত ঠিক মানাচ্ছে না।
বন্যা আস্তে করে বলল, চুড়ি পরতে খুব একটা ভালো লাগে না। তানভীর মৃদু হেসে পকেট থেকে দুটো গাজরা বের করে তপ্ত স্বরে বলল, এখন আশা করি এটা বলবে না যে গাজরা পরতেও ভালো লাগে না। তেমন না। তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি কি তোমার হাতে এগুলো পরিয়ে দিতে পারি? আমাকে পরাতে হবে না, মেঘ না পড়লে ওর হাতে পরিয়ে দেন, তাহলে ছবি সুন্দর আসবে। তোমার কি মনে হয় ভাইয়া থাকতে বনুকে আমার পরিয়ে দিতে হবে? বনু ছাদে আসার পরপরই ভাইয়া নিজের দায়িত্ব পালন করে ফেলেছে। তাহলে মিম বা অন্য কাউকে দিয়ে দেন, আমার ফাঁকা হাতি ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগে না। মানে? তুমি সবার হাতের দিকে তাকিয়ে দেখছো একবার, প্রত্যেকের হাতে চুড়িও আছে, গাজরাও আছে, আর তোমার হাতে কিছুই নেই। আমি এতগুলো গাজরা এনেছি, এনে রাখতে পারিনি যে যার মতো নিয়ে গেছে। অনেক কষ্টে তোমার জন্য দুটো রেখেছি, এখন কথা না বলে হাত দাও। বন্যা ধীর কণ্ঠে বলল, আমাকে দিন, আমি পরে নিব। আমি পরিয়ে দিলে কোনো সমস্যা হবে নাকি এখনো আমার উপর রেগে আছো? তেমন না। তাহলে কেমন? তানভীর গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। বন্যা ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কিছু না বলেই হাত বাড়ালো। কারো সাথে কথায় তর্কে জড়ানোর থেকে আগে বাগে কেটে পড়াই ভালো। গাজরা পরিয়ে দেয়া মাত্রই বন্যা স্থান ত্যাগ করে পুনরায় স্টেজের কাছে আসছে। মেঘ বন্যাকে দেখেই হাতে ইশারা করলো। মিনহাজ, তামিম, মিষ্টি আর সাদিয়া কিছুক্ষণ আগেই আসছে। এসেই মেঘ আর আবিরের সাথে ছবি তুলে ফেলেছে, কিন্তু বন্যা লজ্জায় যেতেই চাইছিল না। বন্যা স্টেজে উঠতেই আবির ব্যস্ত কণ্ঠে তানভীরকে ডাকলো। আম্মুরা বা মামি খালাদের নজর এড়াতে তানভীর স্টেজে উঠতেই কানে কানে ফিস ফিস করে কিছু বলল, যেন সবার মনে করে গুরুত্বপূর্ণ কথা রেখেছে। তানভীর নামতে নিলে আবির কিছুটা উচ্চ স্বরে বলল, কোথায় যাচ্ছিস? ছবি তুলবি না? দাঁড়া। পাশ থেকে রাকিব, রাসেল আর সাকিব সিরিয়াস ভঙ্গিতে বলছে, একমাত্র বোনের বিয়ে, অথচ বোনের সাথে তানভীর এখনো কোনো ছবিই নেই। তাড়াতাড়ি দাঁড়া, তোদের ছবি তুলে দেই। তানভীর হাত দিয়ে মুখের ঘাম মোছার নাম করে ঠোঁটের হাসি আড়াল করে বন্যার পাশাপাশি দাঁড়ালো। 3 থেকে 4 ক্যামেরাম্যান ঝটপট কতগুলো ছবি তুলে ফেললো। সবার মন মতো ছবি তোলা শেষে ছেলে মেয়ে সবাই একসঙ্গে স্টেজে উঠেছে। প্রায় 15 থেকে 20 জন ছেলে মেয়ে ওয়াটার উড রঙের পাঞ্জাবি পরেছে, সাথে 20 থেকে 22 জন মেয়ের পরনে ওয়াটার ওয়ার্ল্ড রঙের শাড়ি। যেই মিম আজ পর্যন্ত কোনো দিন শাড়ি পরেনি, সেই মিমও আজ শাড়ি পরেছে। অল্প বয়স্ক মেয়েদের মধ্যে একমাত্র মালা ব্যতীত সবাই শাড়ি পরেছে। মালাকে জোর করেও শাড়ি পরানো যায়নি। গ্রুপ ছবি তোলার এক পর্যায়ে গুরুজনেরা চলে যেতে শুরু করেছেন। সাদ মোটামুটি ফাঁকা হতেই কাপল ডান্স শুরু হয়েছে, যার সূচনায় ছিল রাকিব, রিয়া, আসিফ, জান্নাত। গুরুজনদের সামনে ওরা এতক্ষণ কত ভদ্র থাকলেও এখন সব ভুলে নাচতে শুরু করেছে। টানা 3টা গানে নাচ শেষে আবির মেঘকে টেনে এনেছে। সবার রিকোয়েস্টে শুরুর দিকে মেঘ আর আবির 2টা গানে পারফর্ম করেছিল, কিন্তু আচমকা মোজাম্মেল খান আসতেই মেঘ লজ্জায় সেই যে বসেছে আর ওঠেনি। এখন ছাদের দরজা বন্ধ করে মেঘকে উঠিয়েছে, তারপরও যেন লজ্জা না পায়। একদম লাস্টে আবির, মেঘ, রাকিব, রিয়া, আসিফ, জান্নাত, তানভীর, বন্যা, আরিফ, মিম, মিনহাজ, মিষ্টি, তামিম, সাদিয়া, রাসেল, সোনিয়া, সাকিব, আইরিন সহ যারা বাকি ছিল সবাই একসঙ্গে হাওয়া হাওয়া গানে পারফর্ম করছে। আইরিন ভালো ডান্স পারে, শুধুমাত্র সেই কারণে সাকিব আইরিনের সাথে ডান্স করতে রাজি হয়েছে, কিন্তু শুরুতেই করুণ কণ্ঠে বলে নিয়েছে, আমার গ্রামে একটা নিরীহ গার্লফ্রেন্ড আছে, ও রেগে গেলে একটু বলে দিও, আমার কোনো দোষ নেই। সাকিবের এমন কথা শুনে আইরিন রাগে কটমট করে বলেছে, আমার সাথে ডান্স করতে বলেছে কে আপনাকে? আপনি আপনার কাজিনদের সাথে ডান্স করেন। সাকিব সহাস্যে বলল, মালা করবে ডান্স আর মানুষ পেলে না। এই মেয়ে আসছেই শুধু দেখতে আর নিজের জ্বলতে। আমি বারবার বলেছি নিজের কষ্ট বাড়াতে শুধু শুধু যাস না। কে শুনে কার কথা? মন ভরে দেখতে আসছে, দেখুক। তোমাকে যেটা বলছি সেটা করবা, ঠিক আছে? আচ্ছা।
এদিকে আরিফ আর মিমের একটু পরপর ঝগড়া লাগা দেখে তানভীর দুটোকে শাস্তিস্বরূপ কাপল ডান্স করতে বলেছে। অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, যে যার মতো গল্প করতে করতে নিচে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে মেহেদি দেওয়া শুরু করতে হবে। আবির আর তানভীর বিয়ের কেনাকাটা করতে মার্কেটে যাবে, তাই একটু তাড়াহুড়োতেই প্রোগ্রাম শেষ করতে হয়েছে। বন্যা আর আইরিন গল্প করতে করতে নেমে গেছে। মিম হুট করে ওদের দেখা না পেয়ে দৌড়ে নিচে নামতে গিয়ে ছাদের দরজায় হোঁচট খেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে বসে পড়েছে। দু হাতে পা চেপে কান্না করছে। ছাদের সাউন্ড বক্সের শব্দের কারণে মিমের অল্প বিস্তর কান্নার শব্দ কেউ শুনতে পায়নি। আরিফ দরজা পর্যন্ত এসে মিমের কান্নার শব্দ শুনে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইল, কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে বলল, হোঁচট খেয়েছি। আরিফ সঙ্গে সঙ্গে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মিমের পায়ের কাছে ধরলো। বৃদ্ধা আঙ্গুল থেকে অনর্গল রক্ত বের হচ্ছে। মিমের দু হাতে রক্ত লেগে আছে। আরিফ নিবিষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, শাড়ি পরে এইভাবে কেউ ছোটাছুটি করে? দেখি হাতটা ধরো। মিম কাঁদতে কাঁদতে আরিফের হাতটা শক্ত করে ধরে বসা থেকে উঠল, কিন্তু ব্যথার চোটে পা ফেলতে পারছে না। আরিফ মিমের এক হাত ধরে আস্তে আস্তে নামাচ্ছে। কোনো মতে নিচ পর্যন্ত গিয়েই মিম হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে। কি হয়েছে কি হয়েছে বলে আশেপাশে সবাই জড়ো হয়ে গেছে। আরিফ দৌড়ে ফার্স্ট এড বক্স আনতে চলে গেছে। মিমের কান্নার শব্দে তানভীর ছুটে এসে রাগান্বিত কণ্ঠে বলল, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে নিজের পা বাড়ালো। তানভীর রক্তাক্ত আঙুল দেখে কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, এই আরিফ, তুইও কি ছোট মানুষ? এভাবে ব্যথা দিয়েছিস কেন? আরিফের দিকে তাকিয়ে চিৎকার করলো। জান্নাত ফ্রিজ থেকে বরফ এনে দিল। মিম কাঁদতে কাঁদতে বলল, আরে বে কিছু করেনি, আমি হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। তানভীর ঘাড় ঘুরিয়ে আরিফের দিকে এক নজর তাকালো। আরিফ ফার্স্ট এড বক্স হাতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানভীর হাত বাড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, পরপর মিমের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, তুই কি হাঁটতে পারিস না? কোথায় কোথায় দৌড় দিতে বলে কি তোকে? কালকে বনুর বিয়ে আর তুই ব্যান্ডেজ বেঁধে ঘুরবি, এটা কি ভালো লাগবে? মিম কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আর এমন করব না। ছাদে মেঘ, রিয়া, আবির, রাকিব, রাসেল, লিমন দাঁড়িয়ে গল্প করছে। মালা বরাবরের মতো দূরে একটা চেয়ারে নির্বাক ভঙ্গিতে বসে আছে। সবার হাসাহাসির মাঝে মেঘ হুট করে নিজের মাথা চেপে ধরে নিজে বসে পড়েছে। আবির সঙ্গে সঙ্গে মেঘকে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে তোর? মাথা ব্যথা করছে। মেঘের অল্প চাপেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। সেখানে সকাল থেকে ঠিকমতো খাওয়া নেই। সারাদিন বাহিরে বাহিরে ঘুরে ফটোশ্যুট করেছে। সন্ধ্যা থেকে ভারী লেহেঙ্গা পরে বসে আছে, তার উপরে এতক্ষণ নাচানাচি করলো। সব মিলিয়ে মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। আবির মেঘকে নিয়ে রুমে চলে গেছে। মেঘের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। আমি নিচে গিয়ে খেতে পারবো। তোকে ফ্রেশ হতে বলছি। আবির নিচে গিয়ে মিমের অবস্থা দেখে কিছুক্ষণ দাঁড়ালো। উপরে মেঘের মাথা ব্যথা, নিচে মিমের পা কাটা। এই অবস্থা কাকে কি বলবে বুঝে উঠতে পারলো না। মেঘের জন্য খাবার নিয়ে আবারও উপরে আসছে। অতিমাত্রায় ব্যথা সহ্য করতে না পেরে মেঘ মাথায় ওড়না বেঁধে রেখেছে। আবির অল্প অল্প করে মেঘকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ দরজা থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে আসলো, আসবো? আবির তেমন গুরুত্ব দেয়নি। মেঘ তাকিয়ে মৃদু হেসে বলল, মুন্নি আপু আসুন। মেঘের খাওয়া প্রায় শেষে। আবির প্লেট হাতে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেছে। মুন্নি মেঘের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মাথায় ওড়না বেঁধে রেখেছো কেন? মাথা ব্যথা? হ্যাঁ, সারাদিন ঘুরতে ঘুরতে আর পারছি না। আপু, আপনি এত দেরি করে আসলেন কেন? আপনাকে না বলেছিলাম সন্ধ্যায় আসতে? কিভাবে আসবো বলো? রান্না করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসছি। এখন বলো, মেহেন্দি দেওয়ার মতো ধৈর্য আছে তোমার? মেঘ মাথায় হাত চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, না থাকলেও ধৈর্য রাখতে হবে, কাল যে আমার বিয়ে। মুন্নি মুচকি হেসে মেহেদি দেওয়া শুরু করলো। মেঘদের এলাকায় মুন্নি একজন সুপরিচিত মুখ। বউ সাজাতে যেমন এক্সপার্ট, তেমনি মেহেদি দিতেও এক্সপার্ট। ওনার নিজস্ব পার্লার আছে, প্রায় অনেক বছর হবে। মেঘদের বাসার সবাই সাথে মোটামুটি ভালো সম্পর্ক। আগে এক সময় ঈদে বাসায় এসে মেঘ মিমকে মেহেদি দিয়ে যেত। এখন কয়েক বছর যাবৎ আসতে পারে না, কারণ ওনার বাবুর 5 থেকে 7 বছর বয়স। এছাড়া পার্লারের চাপেও তেমন সুযোগ পান না।
মেঘের মাথা ব্যথা শুনে কেউ আর মেঘের রুমে আসার সাহস করেনি। সবাই মিমের রুমে বসে মেহেদি দিচ্ছে। আবির ফ্রেশ হয়ে একটা ফুল হাতা টি শার্ট পরে মোটামুটি রেডি হয়ে ওষুধ নিয়ে মেঘের রুমে আসছে। ততক্ষণে মেঘের এক হাতে অর্ধেক মেহেদি দেওয়া হয়ে গেছে। আবির মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ওষুধ খেয়েছিস? না। আবির কপালে আলতোভাবে হাত রেখে উষ্ণ স্বরে জানতে চাইল, ব্যথা বেশি? আবির একটা ওষুধ খুলে মেঘকে খাইয়ে আকুল কণ্ঠে বলল, টেনশন করিস না, কিছুক্ষণের মধ্যেই কমে যাবে। আবির গ্লাস টেবিলে রাখতে রাখতে শান্ত স্বরে বলল, আমি শপিংয়ে যাচ্ছি, তোকে ছবি পাঠাবো, ফোন কাছে রাখিস। আচ্ছা। আপু, নামের জায়গাটা ফাঁকা রাখবেন, আমি এসে নাম লিখে দেব। মুন্নি আবিরের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে হেসে বলল, ঠিক আছে ভাই, তোমার নাম তুমি লিখে দাও। আবির রুম থেকে বেরিয়ে গেছে। মুন্নি মিটিমিটি হাসছে আর মেঘকে মেহেদি দিচ্ছে। মেঘ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, আপু আপনি হাসছেন কেন? এমনিতেই হাসি পাচ্ছে। আপনি কি আবির ভাইকে নিয়ে হাসছেন? মাত্র যে আসছিল তার নাম কি আবির? জি। মুন্নি কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গুরুতর কণ্ঠে বলে উঠল, ওর অন্য একটা নাম আছে না? আছে, কিন্তু সবাই এই নামেই চিনে। অন্য নামটা কি? সাজ্জাদুল খান। ইয়েস, সাজ্জাদ, মনে পড়েছে। কি হয়েছে আপু, আপনি কি ওনাকে আগে থেকেই চিনেন? কিন্তু উনি তো এত বছর দেশের বাহিরে ছিল, আপনি কিভাবে চিনেন? মুন্নি মলিন হেসে জিজ্ঞেস করলো, সে তোমাকে খুব ভালোবাসে তাই না? অনেক ভালোবাসে। তোমাদের রিলেশনের বিয়ে? জি, মোটামুটি। কত বছরের রিলেশন? জানি না, আমি ওনাকে 2 বছর যাবত পছন্দ করি, কিন্তু ওনারটা জানি না। আমি যদি ভুল না করি, সাজ্জাদ মানে তোমার আবির ভাই তোমাকে কমপক্ষে 15 বছর ধরে পছন্দ করে। আর সেটা শুধু পছন্দ না, যাকে বলে পাগলের মতো ভালোবাসা। মেঘ নির্বিকার চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানেন? একটা গল্প শুনবে? জি। আজ থেকে প্রায় 15 থেকে 16 বছর আগের কথা। তখন আমার নতুন বিয়ে হয়েছে, বছর খানেক হবে হয়তো। আমি আগে থেকে পার্লারের কাজ টুকটাক জানতাম, তাই আমার হাজবেন্ড বাসাতেই পার্লার খুলে দিয়েছিল। তখনও আমাকে তেমন কেউ চিনত না। হালকা পাতলা মেকআপ, ফেসিয়াল আর টুকিটাকি মেহেন্দি দিয়ে দিতাম। হঠাৎ একদিন খেয়াল করলাম একটা ছেলে আমাদের বাসার অপর পাশে দাঁড়িয়ে আমাদের বাসার দিকে তাকিয়ে আছে। ছেলের বয়স 12 থেকে 13 বছরের বেশি হবে না। আমি তেমন একটা গুরুত্ব দিলাম না। টানা 5 থেকে 7 দিন খেয়াল করে দেখলাম ছেলেটা প্রতিদিনই প্রায় ঘন্টা 2 বাসার অপর পাশে দাঁড়িয়ে থাকে। সপ্তাহখানেক পর আমি একদিন আমার শাশুড়িকে ছেলেটার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তখন আমার শাশুড়ি বললেন, ওই ছেলেটা আমার সাথে দেখা করার জন্য প্রতিদিন 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে। যেহেতু আমি তখন নতুন বউ, তাই আমার শাশুড়ি কোনোভাবেই ছেলেকে আমার সাথে দেখা করতে দিতেন না। আর ছেলেও এত ভদ্র যে আমার শাশুড়ি না করার পরেও কোনোদিনও দ্বিতীয়বার কিছু বলতো না। আমি আমার হাজব্যান্ডকে বিষয়টা জানাই। তারপর আমার হাজব্যান্ডকে নিয়ে একদিন ওই ছেলেটার কাছে যাই। ছেলেটা আমাকে দেখে আকুল কণ্ঠে জিজ্ঞাসা করেছিল, আপু আপনি কি মেহেদি দিতে পারেন? আমি তার কথা শুনে কিছুটা বিরক্ত হয়েছিলাম। একটা ছেলে 1 সপ্তাহ ধরে দাঁড়িয়ে থাকার পর জিজ্ঞাসা করছে আমি মেহেন্দি দিতে পারি কি না। তারপরেও আমি ঠান্ডা কণ্ঠে উত্তর দিয়েছিলাম, মোটামুটি পারি। কেন? দুজনকে মেহেদি দিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু মেয়ে হতে হবে আর আমার পার্লারে আসতে হবে। ছেলেটা নরম স্বরে বলেছিল, তারা আসতে পারবে না, আপনি বাসায় গিয়ে মেহেদি দিয়ে আসবেন প্লিজ। আমার হাজবেন্ড কিছুটা রেগেই বলেছিল, এই ছেলে, তুমি কি ফাজলামো করতে আসছো? আমার ওয়াইফ কোথাও যাবে না, তুমি যাও এখান থেকে। আমার হাজবেন্ডের ধমক খেয়ে ছেলেটার চোখে পানি চলে আসছিল। আমি অবাক চোখে ছেলেটাকে দেখছিলাম। ছেলেটা তার ব্যাগ থেকে কতগুলো 20 টাকা, 50 টাকা, 100 টাকার নোট বের করে আমার হাজবেন্ডকে দিয়ে বারবার রিকোয়েস্ট করেছিল যেন আমি বাসায় যেতে রাজি হই। আমি কৌতূহলবশতই জিজ্ঞাসা করি, কোথায় যেতে হবে? আমার বাসায়, আমার 2 বোন আছে, ঈদে তাদের মেহেদি দিয়ে দেবেন প্লিজ। আমি ছেলেটার কথাতে আরও বেশি বিস্মিত হলাম।
এতটুকু একটা ছেলে তার বোনদেরকে কত ভালোবাসে যে পার্লার থেকে টাকা দিয়ে তার বোনদের মেহেন্দি পরাতে নিতে চাইছে। আমার মন কিছুটা গড়লেও আমার হাজব্যান্ড ছিল শক্ত মনের মানুষ। সে এত সহজে বিশ্বাস করতে পারছিল না। তাছাড়া আমরা যেহেতু শহরে নতুন ছিলাম, তাই সেভাবে কাউকে বিশ্বাস করতেও পারতাম না। আমার হাজব্যান্ড অনেক চোরাচুরি করার পর ছেলের মুখ থেকে সত্যি কাহিনীটা বের করতে সফল হয়, আর সেই কাহিনী কোনো রূপকথার গল্প থেকে কম নয়। মেঘ এতক্ষণ পূর্ণ মনোযোগ দিয়ে গল্প শুনছিল। মুন্নি আপু থেমে যাওয়ায় মেঘ কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে জানতে চাইল। মেঘ আশ্চর্য নয়নে চেয়ে আছে। মুন্নি আপু মুচকি হেসে ফের বলল, রূপকথার গল্পটা কি আপু? 3-4 বছরের এক রাজকন্যা খেলতে গিয়ে তার খেলার সঙ্গীদের হাতে মেহেন্দি দেখে বাসে এসে ঠোঁট ভেঙে মেহেন্দির জন্য কান্না করেছিল। রাজকন্যার আম্মুরা মেহেন্দি দিতে পারত না, কিন্তু রাজকন্যা ছিল খুব জেদি আর অভিমানী। মেহেন্দি না দিয়ে দিলে খাবে না বলে কান্না করছিল। রাজপুত্র ছিল বাবা মায়ের একমাত্র ছেলে। বোন না থাকায় রাজকন্যাকে নিজের বোনের মতো ভালোবাসত। ছোট্ট বয়স থেকেই বোনকে আগলে রাখার পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিল। সব কিছু সহ্য করতে পারলেও রাজকন্যার চোখের পানি সহ্য করতে পারত না রাজপুত্র। বাড়ি ফিরে বোনের চোখে পানি দেখে আঁতকে উঠেছিল। কারণ জানার পর সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মেহেন্দি কিনে নিয়ে এসেছিল। কাপা কাপা হাতে সে রাজকন্যার কোনোই অবধি মেহেন্দি দিয়ে দিয়েছিল। তখন থেকে কিছুদিন পর পর মেহেন্দির জন্য বায়না ধরত রাজকন্যা, আর সেই বায়না পূরণ করতেই রাজপুত্র মেহেন্দি দেওয়ার প্র্যাকটিস শুরু করে। কিছুদিনের মধ্যে ভালোই শিখে ফেলেছিল। 2 বছর ঈদে রাজকন্যাকে হাতে পায়ে মেহেন্দি দিয়ে দিল। বিপত্তি ঘটল 3য় বছর। রাজকন্যা একটু একটু বড় হচ্ছিল, সেই সাথে তার হিংসুটে মনোভাব সৃষ্টি হচ্ছিল। 3য়বার ঈদের পাশের বাসায় একটা পিচ্চি মেয়েকে মেহেন্দি দেওয়ার অপরাধে রাজকন্যা কাঁদতে কাঁদতে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিল। রাজপুত্র রাজকন্যা ব্যতীত অন্য কাউকে মেহেন্দি দিয়ে দিয়েছে, এটা সে মেনেই নিতে পারছিল না। অবুঝ রাজকন্যার পাগলামিতে রাজপুত্র যে কিভাবে পাগল হয়েছে সে নিজেই বুঝতে পারেনি। হঠাৎ রাজপুত্র গুরুতর অসুস্থ হয়ে গেল। তখন রাজকন্যার আবেগ জড়ানো কান্না আর নিষ্পাপ হৃদয়ের প্রতিজ্ঞায় রাজপুত্র নিজের কল্পনায় অন্য এক জগৎ তৈরি করল। সেই জগতে রাজকন্যাকে বোন নয়, বরং প্রিয়তমার আসনে বসালো। রাজকন্যার প্রতি মনোভাব বদলাতে শুরু করলো, সেই সাথে বাড়তে লাগলো আতঙ্ক। কারণ রাজপুত্রের বাসায় তখন ছোট্ট আরেকটা বোন ছিল, যার বয়স 2 কি 3। রাজকন্যার এই হিংসুটে মনোভাবের জন্য সবসময় আতঙ্কে থাকতো রাজপুত্র। রাজপুত্রকে কারোর সাথে মিশতে দিতে না চাওয়া কোমল মনের আকুতি, রাজপুত্রের প্রতি তীব্র অধিকারবোধ, সবেতেই ভীতি হতো রাজপুত্র। সামনে ঈদ ঘনিয়ে আসে। প্রতি বছরের মতো মেহেন্দি দেওয়ার পুরো দায়িত্ব তার উপর পড়ত, কিন্তু সে ভীত ছিল। আগের বছর পাশের বাসার পিচ্চিকে মেহেন্দি দেওয়ার অপরাধে কান্না করায় বাসার কেউ সেভাবে গুরুত্ব দেয়নি, কিন্তু এবছর নিজের বাসার চাচাতো বোনকে মেহেন্দি দেওয়ার অপরাধে যদি আবারও একই কাজ করে তখন কি হবে? আগের বছর পর্যন্ত রাজকন্যা শুধু তার বোন থাকলেও পরের বছর নাগাদ রাজকন্যার প্রতি নতুন অনুভূতি জন্মেছিল। ভয়ে সে আশেপাশে খোঁজ নেয়। আমার কথা জানতে পেরে আমাকে রিকোয়েস্ট করতে আসে। আমি আর আমার হাজবেন্ড প্রথম দিকে পুরোপুরি বিশ্বাস না করলেও শুধুমাত্র রাজপুত্রের রিকোয়েস্টেই সেই বাসায় যাই। অভিমানী কন্যা রাজপুত্র ছাড়া কারোর থেকে মেহেন্দি পরতে রাজি নই। দীর্ঘ সময় বুঝিয়ে আমি তাকে মেহেন্দি পরাতে সফল হই। সেই থেকে আজ পর্যন্ত প্রতিটা ঈদে আমি তাকে মেহেন্দি পরিয়ে দিই। আশা করি বুঝছো যে সে রাজকন্যাটা তুমি আর রাজপুত্রটা তোমার আবির ভাই। মাহমুদা খানের ধমক খেয়ে মেঘ কেঁপে ওঠে। ভয়ে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ ভয় পেলেও আবিরের মনে কিঞ্চিত ভয় বলতে নেই। ফুপ্পির ঝাড়ি খেয়েও আবির কল দিয়েই যাচ্ছে। মেঘ ফোন সাইলেন্ট করে রেখেছে ঠিকই, কিন্তু আবিরের অনাবশ্যক কলে বুকের ভেতরটা অবিচ্ছিন্নভাবে কম্পিত হচ্ছে। বাহির থেকে আলোকসজ্জায় ঝলমরে আলো রুমে প্রবাহিত হচ্ছে। মেঘ ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে এক পলক তাকালো। বন্যা গভীর ঘুমে নিমগ্ন। পরপর তাকালো ফুপ্পির দিকে। ফুপ্পির ভারী নিঃশ্বাসের শব্দে বোঝা যাচ্ছে উনিও ঘুমে।
মেঘ বুকের ওপর ফোন চেপে অতি সম্পূর্ণে বন্যার পাশ দিয়ে নেমে উদ্গ্রীব পায়ে বারান্দার দিকে কল রিসিভ করলো। আবির তৎক্ষণাৎ অনুচ্চ কণ্ঠে শুধালো, তোর কি আমার জন্য একটু মায়া হয় না? আবিরের কথা শুনে মেঘ বিহব্বল ভরকে গেছে কিছুটা। কপাল কুঁচকে ভারী স্বরে বলল, আমি কি করলাম? সন্ধ্যা থেকে কেউ আমাকে একটা কল পর্যন্ত দিল না। কেউ না দিলেও তুই তো একটা কল দিতে পারতি নাকি? আমি তো আপনার কলের অপেক্ষায় ছিলাম। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। বাহ, কি দায়িত্বশীল বউ আমার। মেঘ সহসা ঠোঁট বাঁকালো। সদা জাগ্রত চোখে আলোকসজ্জার লাল নীল আলোর পানে তাকিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, বাসায় কখন আসছেন? খেয়েছেন? কিছুক্ষণ আগে। আমার শ্বশুর বিয়েতে যে পরিমাণ জামাই আদর করেছে, রাতে আর কিছু খেতে হবে না। কোথায় গিয়েছিলেন? এখন বলবো না। আচ্ছা ঘুমান তাহলে। শুন, জি। চল ছাদে যাই। না। কেন? আম্মুরা বলেছে বিয়ের রাতে বউ জামাইয়ের মুখ দেখতে নেই, এতে নাকি জামাইয়ের অমঙ্গল হয়। ঠিক আছে, দেখলাম না মুখ, একটু কথা তো বলতে পারি। আব্বাজান নিষেধ করেছেন, দেখা সাক্ষাৎও করা যাবে না। আবির ফোঁস করে শ্বাস ছেড়ে রাগান্বিত কণ্ঠে বলল, কেউ আমাকে কিচ্ছু বলতে পারছে না, তাই তোকে কুসংস্কার বুঝাচ্ছে, আর তুইও বোকার মতো সেসব মানছিস। মেঘ নিশ্চুপ। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে আহ্লাদী কণ্ঠে বলল, চল না ছাদে। মেঘ অত্যন্ত ধীর কণ্ঠে বলল, একটু বোঝার চেষ্টা করুন, আমি যেতে পারবো না। আপনি যেন রুমে না আসেন তার জন্য আব্বাজান ফুপ্পিকে আমার সাথে থাকতে বলেছেন। এখন আমি বের হলে খবরই আছে। আপনি ঘুমান প্লিজ। আবির ঢোক গিলে ভ্রু বাঁকিয়ে আবেগতাড়িত কণ্ঠে বলল, I miss you. I need you. Believe me. I badly want you, Sparrow. আবিরের কণ্ঠে আবেগপ্রবণ অস্বাচ্ছন্দ্যকর কথাগুলো শুনে মেঘের গা শিউরে উঠছে। এ যাবৎকালে আবিরকে এতটা ব্যাকুল হতে কখনো দেখেনি সে। মেঘ নিস্পৃহ দীর্ঘশ্বাস ছেড়ে ঠোঁট কামড়ে বিড়বিড় করলো, আমাকে তো খুব বলতেন সহিংসু হতে হবে, ধৈর্যশীল হতে হবে। তাহলে আজ আপনার এই অবস্থা কেন? এত অধৈর্য হয়ে উঠেছেন কেন আপনি? আর কত ধৈর্য ধরবো? এতদিন যাবৎ অফিসিয়াল বিয়ের অপেক্ষায় ছিলাম, করলাম তো অফিসিয়াল বিয়ে, আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই জানলো তো। তাহলে এখন আমার বউ আমাকে দিচ্ছে না কেন? মানলাম কাল অনুষ্ঠান শেষে বাসর হবে, কিন্তু দেখা তো করতে দিবে, কথা তো বলতে দিবে। আমাদের মাঝে কংক্রিটের দেয়াল সৃষ্টি করার কি দরকার ছিল? জানি না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আপনিও ঘুমান। বুকের ভেতর আগুন জ্বললে ঘুমাবো কিভাবে? মেঘ মুচকি হেসে বলল, এক বোতল ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়েন। মেঘ কল কেটে রুমে চলে গেছে। আবির কপালে কয়েক স্তর ভাঁজ ফেরে বিড়বিড় করলো, এত কাহিনী করবে জানলে কমিউনিটি সেন্টার থেকেই পালাতাম। মেঘ ভোরবেলা উঠে আবারও ঘুমিয়েছে, তাই সকালে ঘুম একটু দেরিতে ভেঙেছে। আশেপাশে বন্যা ফুপ্পি কেউ নেই। আবিরের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে ফোন হাতে নিল। মেঘ আনমনেই নেট অন করে ফেসবুকে ঢুকলো। আকস্মাৎ আবিরের পোস্ট দেখে চমকে উঠল। গতকাল বিয়ের বেশ কয়েকটা ছবি আবির রাতেই তার আইডি থেকে পোস্ট করে ক্যাপশনে লিখেছে, প্রিয় সহধর্মিণী, আমার অলিক কল্পনার সঙ্গী তুমি, গোধূলি লগ্নে বাড়ি ফেরার একান্ত অভিপ্রায়। তুমি আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধরাজ, পরন্ত বিকেলের একগুচ্ছ বাগান বিলাস। আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি, ব্যাকুল হৃদয়ের নির্জন নির্মলা। নীল দিগন্তের উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। তোমার মায়াবী মুখের পানে যে ভুলেছি সব যাতনা আনমনে। তোমার ঠোঁটের ওই স্নিগ্ধ হাসি দেখে আমার হৃদয়ের অন্তরালে নীরব বিচ্ছিন্ন বিক্ষোভ চলে। তুমি আমার অবসন্ন মস্তিষ্কের প্রবলতা, নব্য স্বপ্ন দেখার অদম্য স্পৃহা। তোমাকে হাসাতে চেয়ে বহুবার কাঁদিয়েছি আড়ালে। তুমি আমার অপেক্ষার শেষ প্রহর, 16 বছরের প্রতীক্ষার অমূল্য পুরস্কার। তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিইনি আমি, দিয়েছি আবিরের বউয়ের স্বীকৃতি। আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি, আর আমৃত্যু ভালোবেসে যাব। ইতি তোমার আকাঙ্ক্ষিত স্বামী। মেঘ ক্যাপশন পড়ে 5 মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে গেছে। 5 মিনিট পর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখতে লাগলো। গতকাল পার্লার থেকে সেজে যাওয়ার পর থেকে নিজেকে কেমন লাগছে সেটা দেখার সুযোগই পায়নি। বিয়ের ছবি পর্যন্ত দেখেনি। তবে কয়েক ঘন্টায় আবিরের মুখ থেকে হাজার খানেক প্রশংসা সহ আবিরের দুর্বৃত্ত কথা শুনতে হয়েছে।
সুযোগ পেলেই মেঘের কানের কাছে ফিসফিস করে নিজের অব্যক্ত অনুভূতি জাহির করেছে, আর মেঘ শুধু আবিরের পাগলামি দেখে গেছে। এমনকি কবুল বলার সময়ও আবিরের অস্থিরতা দেখে মেঘ নির্বাক ছিল, নিষ্পলক চোখে কেবল তাকিয়েই ছিল। মিনিমাম লাজ লজ্জা বিসর্জন দিয়ে আবির উচ্চ শব্দে বলেছিল, পৃথিবীর যা কিছুর বিনিময়েই হোক আমি সব কিছু দিতে রাজি হয়ে এই মেঘকে বউ হিসেবে কবুল করলাম। যেখানে একবার কবুল করলাম কিংবা আলহামদুলিল্লাহ কবুল বললেই বিয়ে সম্পন্ন হয়ে যায়, সেখানে আবির বলেই যাচ্ছিল। আবিরের কাণ্ড দেখে কাজী সাহেবও না হেসে পারলেন না। কাজীর মুখে হাসি দেখে আবির পরপর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমাদের বিয়ে হয়েছে তো? কাজী সাহেব উঠে যেতে যেতে বললেন, আলহামদুলিল্লাহ। কাজী চলে যেতেই আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল, এই ভরাট মজলিসে সবাইকে সাক্ষী রেখে আমি আবির তার মেঘকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। মেঘ কি আবিরকে স্বামী হিসেবে কবুল করছে?